কোথায়? হাই, সব কোথায় গেলে? চটপট সব জয়েন করো তো। আমি এসে গেছি। আর আজকে সত্যি কথা বলতে আজকে গল্পেরও একটা বেশ ওয়েদার, বুঝেছো? খুব বৃষ্টি হচ্ছে। তোমরা সব কোথায় গেলে? একটু চটপট আসো। আর চটপট একটুখানি কমেন্ট করে দাও যে তোমরা সব মানে অডিও ভিডিও সব ক্লিয়ার কিনা, সব শুনতে পারছো কিনা। আর তো সব তোমরা সব কেমন আছো? গুড ইভিনিং তোমাদের প্রত্যেককে। বৃষ্টির ওয়েদার, খুব সুন্দর মজার ওয়েদার। চটপট করে সব জয়েন করো। তোমরা না আসলে আমি গল্প শুরু করতে পারবো না তো। একটু চটপট করে সব জয়েন করো। রীতা ঘোষ, হাই, গুড মর্নিং। গুড ইভিনিং। গুড ইভিনিং, হাউ আর ইউ? আমরা ভালো আছি, তুমি কেমন আছো? আশা করি তুমি খুব 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 ভালো আছো। চটপট চটপট করে একটু সব জয়েন করো। কেমন বৃষ্টি সব বলো। আচ্ছা, সব অডিও ভিডিওটা ক্লিয়ার কিনা সেটা একটুখানি কমেন্ট করলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ঠিকঠাক আছে সব। তার মধ্যে আমাদের এখানে প্রচণ্ড লোডশেডিং হচ্ছে বারবার করে। ভেবেছিলাম তো হয়তো প্রোগ্রামটা করতেই পারবো না, তো জানি না এখন যদি আবারও সেই লোডশেডিং হয়ে যায় তাহলে হয়তো তোমাদের সাথে গল্পটা করাই হবে না। তো তোমরা সব চটপট করে একটু জয়েন করো। অল ক্লিয়ার। থ্যাংক ইউ প্রত্যেকে। একটু মানে আমাকে যে সাপোর্ট করো, একটু আমার গল্পটা শোনো আর প্রত্যেকে জয়েন করো। আর বলো তোমাদের ওদিকে সবারই কি এরকম বৃষ্টি হচ্ছে? বৃষ্টি তো নিশ্চয়ই সবার হচ্ছে। গল্পটাও বেশ আজকে জমবে ভালো। রঞ্জিতা পল ইজ ওয়াচিং। অতনু দেবনাথ, না, হ্যাঁ, অতনু দেবনাথ ইজ ওয়াচিং। একটু থ্যাংক ইউ। কমেন্ট করে বলো সব অল ক্লিয়ার কিনা, অডিও ভিডিও সব ক্লিয়ার কিনা একটু সব বলো। ক্লিয়ার ক্লিয়ার বললো তো? ঠিক আছে, তোমরা একটু চটপট করে আমাকে জানিয়ে দাও, তাহলে আমি গল্পটা শুরু করতে পারবো। তোমরা সব কে কেমন আছো সব জানাও। আশা করি তোমরা খুব 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 ভালো আছো। ঠিক আছে, তাহলে আমি শুরু করে দিচ্ছি। যেহেতু রাত হয়ে যাবে, এরপরে গল্প আমি সব করে উঠতে পারবো না তোমাদেরকে। তো ঠিক আছে, আমি গল্প শুরু করে দিচ্ছি। যারা এখন আসলে না তারা প্রত্যেকে আমার রেকর্ডিংটা শুনে নিও। আর আজকে আমি যেই গল্পটা তোমাদেরকে বলতে চলেছি সেই গল্পটা হচ্ছে মানে আমাকে যে পাঠিয়েছে সে বলেছে তার নামটা বলা যাবে না কেন। সে বলেছে তার পাড়ার একটা ঘটনা। হ্যাঁ, এরকম একটা ঘটনা পাড়ায় ঘটেছে। তো সে বলল যে আমি আর লোকের নাম মানে যাদের সাথে ঘটেছে আমি তাদের নামটা বলছি, কিন্তু আমি আমার নামটা বলতে পারবো না, কেননা এটা আমার পাড়ায় একটা ঘটনা ঘটেছিল। তো তো তার থেকে আমি জানি, কিন্তু আমি দায়িত্ব নিয়ে এই কথাটা বললে জানি না পরে আমার ওপরে মানে কি জানি কেউ রাগ ঠাক করতে পারে, তো তাই আমি আমার নামটা বললাম না। তো দেখো, এটা যখন এই ঘটনা প্রায় বললো যে 7-8 বছরের একটা ঘটনা। তো ঘটনাটা বলতে ওরা 3 বন্ধু, হ্যাঁ। তো 3 বন্ধু, তন্ময়, রাহুল আর অতনু। এরা 3 জন কি করেছে, এদের একটা হবি ছিল কি, এরা হচ্ছে মানে ওই ভূত বাংলোগুলিতে যাওয়া, কোথাও ভূতের কোনো মানে যে এইখানে মানে অ্যাক্টিভিটি পাওয়া গেছে সেই সমস্ত জায়গায় যাওয়া। আর অতনুর ছিল ভালো সুন্দর আঁকতে পারতো, অতনু খুব সুন্দর আঁকতো। তা মোটামুটি ওরা কি করতো, ওইগুলি ওরা ওই ক্যামেরা বন্দি করতো। হ্যাঁ, সেই বাড়ি ধরো কোনো পোড়ো বাড়ি, এই সমস্ত জিনিসগুলি ওরা ওই ক্যামেরা বন্দি করতো। তো ওদের এইটা হবিও ছিল। মোটামুটি বলতে পারো যে এটাই ওরা মানে আস্তে আস্তে ভেবেছিল যে এই জিনিসটার মধ্যে দিয়ে ওরা 3 জনে মিলে এমন একটা কিছু করতে চায় যে যেটা হয়তো ধরো এই এক মানে টেলিফিল্মের মতন কিছু, কিন্তু তার আগে ওদের বলছিল যে আমরা এই বাড়িগুলিতে গিয়ে গিয়ে আর কি মানে যেই স্পটেই আর কি শোনা যায় যে ভৌতিক অ্যাক্টিভিটি হয়েছে সেই সমস্ত জায়গাগুলি ওরা যায়। তো ওরা কি করেছে, ওরা জানি কোথার থেকে শুনতে পেয়েছে, ওরা নাকি বলে বড় বাজারের ওইখানে এক ভদ্রলোক, সে থাকে, তার বাড়ি হচ্ছে রাজস্থান। হ্যাঁ,
তো ওই ভদ্রলোক নাকি বলে ওদের তিনজনকে বলেছে যে আমাদের এরকম মানে গল্প উঠেছে, অনেক ধরনের গল্প ওঠে, তো তো তখন ওরাও শুনতে চায় যে যদি কোনো বাড়িতে এরকম থাকে যেন ওদেরকে বলা হয়। তো সেই সময় ওই ভদ্রলোকের মুখে শুনেছে যে রাজস্থানে একটা বাড়ি আছে, মানে বাড়ি না, ওটা একটা বাংলো টাইপের আছে মোটামুটি, সেইটা এখন মানে একদম পুরো অবস্থায় রয়েছে, কিন্তু ওই বাংলোর ভেতরে নাকি বলে ভৌতিক অ্যাক্টিভিটি আছে। তো মানে আছে নাই পুরোপুরি, মানে বলছে যে ওই বাংলোর মধ্যে নাকি যদি কোনো মানে কোনো পশু মানে গরু ছাগল এমনকি মানুষও যদি ওই বাংলোর ভেতরে যায়, তো তারা নাকি বলে তাদেরকে অন্য একটা ভাবে মানে জীবন্ত যায়, তাদের মৃত পাওয়া যায়, ওই বাংলোর বাইরেই মৃত পাওয়া যায়। তো তখন ওরা তখন কথাটা তিন বন্ধুর মধ্যে বলা বলি করলো, দেখ এরকম একটা বাড়ির খবর বাংলোর খবর পেয়েছি, কিন্তু একটু কিন্তু খরচা হবে, ওখানে গিয়ে আগে আমাদের ব্যাপারটা জানতে হবে, গিয়ে তারপরে যদি আমরা পারি ওই বাংলোটা আমাদের যদি কেউ মানে ঢোকার চান্স পাই, ওখানে নাকি বলে ঢুকতে দেওয়া হয় না কাউকে, যদি ঢোকার চান্স পাই তাহলে আমাদের মোটামুটি 1 সপ্তাহের মতন আমাদের সব কিছু রেডি কর, খাবার দাবার থেকে শুরু করে টাকা পয়সা ক্যামেরা প্রত্যেকটা জিনিস ওই 1 সপ্তাহ মতন রেডি কর। তো যাই হোক, যেই রকম বলা, ওরা যেহেতু মানে এই ব্যাপারটা একদম মানে কোনো ইয়ে করে না যে শুনলো মানে ওরা রেডি হয়ে তখন সেই কাজটাই করে। তো তখন কি করেছে, ওরা তিনজন যখন খুব মানে ওই গ্রামে গেছে, গ্রামের নামটাও শুনে নিয়েছিল, সেই রাজস্থানের ওই বেশ প্রত্যন্ত একটা গ্রাম, হ্যাঁ, সেই গ্রামের লোক একটু গোঁড়া হয় ভালো মতনই জানো, ওরা মানে এই ভূত পিশাচ এই সমস্ত জিনিস নিয়ে মানে কোনো রকম এটা নিয়ে কোনো মানে ছেলে খেলা টাইপের ওরা করতে কাউকে দেয় না, আর ওদের গ্রামের মধ্যেও কেউ হস্তক্ষেপ করুক এটাও ওরা পছন্দ করে না। তো যাই হোক, ওরা তিনজন যখন খুঁজে ওই বাংলোর কাছে গেছে, সব কিছু শুনে টুনে যখন গেছে, তো সেই সময় ওই বাংলোতে মানে একটা ছেলে, এখন ও দারোয়ান কেয়ারটেকার যাই বলো, ও ওইটার মধ্যে ওইখানে পাহারা দেয় ওই বাড়িটায়, যেহেতু অনেক রকমের ইনসিডেন্ট ওই বাড়িটাকে নিয়ে আছে, তো সেই কারণে একজনকে পাহারা দিয়েছিল যে ওই ওই বাংলোটার ভেতরে কোনো কিছু যেন প্রবেশ না করতে পারে। তো এরা তিন বন্ধু তখন কি করেছে, ওই যেই ছেলেটা একটা খুব একটা যে বয়স্ক লোক তা নয়, মিডিয়াম আগে 30-35 বছরের একটা ছেলে বাংলোটাকে দেখাশোনা করে, হ্যাঁ, ওর কোনো কাজ নেই, ওর শুধু ওখানটা বসে থাকে, মানে কেউ যাতে না ঢুকতে পারে সেইটাই দেখার জন্যে। তো এরা কি করেছে, যখন ছেলেটাকে গিয়ে বলল যে আমরা এই বাংলোটার মধ্যে ঢুকতে চাই বা আমরা থাকতে চাই, তখন তো কিছুতেই রাজি হলো না, একদম অসম্ভব, মানে ও রীতিমতন একদম থরহরি কম্পের মতন ও রীতিমতন কাঁপছে। কেন কাঁপছে, যে এইটার মধ্যে যায় না, এটার মধ্যে কেউ ঢুকতে নেই, আর এইটা যদি আমাদের সরপঞ্চ দেখে তাহলে কিন্তু আমাকে মানে আমার তো চাকরি চলেই যাবে, এমনকি আমার ওপরেও বিশাল প্রেশার আসবে, আমি আপনাদের এই ঢুকতে দিতে পারি না। তো তখন বলছে কি যে টাকার একটা লোভ দেখিয়েছে, দেখো টাকা এমন একটা জিনিস, কথায় বলে যে কাঠের পুতুলও হাঁ করে ওই টাকার জন্যে। তো টাকার লোভ যখন দেখিয়েছে, তো সেই সময় ও মানে অনেক রকম ভাবে ওই ছেলেটা কাটানোর চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারেই ওকে এত মোটা মোটা টাকার অঙ্কের কথা, মানে একটু এমনিতেই গরিব শ্রেণীর লোক, তার মধ্যে মানে ওর কাছে ওটা অনেকটাই, যেই অঙ্কটা কিনা এরা বলেছে। তো যাই হোক, তখন বলছে যে সাহেব আমি একটা কাজ করতে পারি, ভাঙা ভাঙা হিন্দিতে, মানে রাজস্থানী ভাষা আলাদা হয়, তো বলছে যে আমি একটা কাজ করতে পারি, আপনাদের ভেতরে ঢুকতে দিতে পারি, হ্যাঁ, কিন্তু আপনারা নিজের সাবধানে নিজে থাকবেন। তো আমাদের এখানে কিন্তু ওই বাংলোটার মধ্যে কিন্তু ঢুকলে আর কেউ জীবিত বাইরে বেরিয়ে আসে না, তাদের সাথে বীভৎস কাণ্ড ঘটে, তো সেগুলি আমি এখন নাই বললাম। তো আপনারা যে ওখানটায় গিয়ে থাকবেন, আপনারা ভেতরে তো লাইট নেই, জল মানে কুয়ো নেই, কিচ্ছু নেই, জলের কোনো ব্যবস্থা নেই, তাহলে আপনারা ওখানে রাত কাটাবেন কি করে? তো প্রত্যেক দিন সকালবেলা মানে বলছে যে ভগবান যদি আপনাদের
কিছু না করে, হ্যাঁ, তাহলে কিন্তু প্রত্যেক দিন যে কদিন থাকবেন, এরা বলেছিল আমরা 3 দিন থাকবো, যেই কদিন থাকবেন সেই কদিন কিন্তু প্রত্যেক দিন সকালবেলা আপনারা আসবেন, যে কোনো একজন বাইরে আসবেন, কাউকে বলবেন না, এই সন্ধ্যা বেলায় আসবেন, আর না হলে একদম ভোরবেলা, যাতে পাড়ার লোক না দেখতে পায়। যদিও এদিক দিয়ে তেমন লোক আসে না, এড়িয়েই চলে এই জায়গাটা, তথাপি কিন্তু আপনারা খুব সাবধানভাবে আসবেন, আর আমি তখন আপনাদেরকে খাবার আর জল দেব, হ্যাঁ। তো তার জন্য আর মানে রাতের বেলা জ্বালানোর জন্য যা জ্বালানি লাগে, লাইটের ব্যবস্থা, মানে ওই মোম ঠোম এইগুলি আমি এনে দেবো, কিন্তু তার জন্য আমাকে আলাদা পয়সা দিতে হবে। তো ছেলেটাও তখন মানে এই জিনিসটাকে ও একটা ব্যবসার জায়গায় নিয়ে ও প্রচণ্ড মোটা টাকার খাবারের জন্যে, জলের জন্যে, মোমবাতির জন্যে ওদের কাছ থেকে মোটা টাকার কথা একটা বলে। তো ওরা তাতেও রাজি হয়ে যায়। রাজি হয়ে গিয়ে আসলে ওদের এটা মানে পেশা নেশা মানে দুটো, ওদের রক্তে মানে এখন এমন হয়ে গেছে যে কোনো প্রকারে আমাদের আরও শোনার পরে আমাদের এই বাড়িটার মধ্যে ঢুকতেই হবে। তো যাই হোক, ওরা যখন ওই বাড়িটার ভেতরে ঢোকে, সবার ব্যাগ ঠ্যাগ নিয়ে একে কিছু টাকা অ্যাডভান্স দিতে হয়, তখন ছেলেটাকে কিছু টাকা অ্যাডভান্স দিয়ে ওরা মোটামুটি যখন বাড়িটার ভেতরে ঢোকা মানে একটা বড় পাঁচিল দেওয়া, অনেকটা উঁচু পাঁচিল, কিন্তু পাঁচিলটাও এদিক ওদিক অনেক জায়গায় মানে কি কেউ টপকিয়ে যেতে পারে, এইরকম একটা পজিশন হয়ে গেছে। তো যাই হোক, ওরা যখন বাড়িটার ভেতরে ঢোকার পরে প্রথম কথাই হচ্ছে এটা যে এই বাংলোটা যে একসময় সত্যি খুব সুন্দর ছিল, মানে দর্শনীয় একটা জায়গা ছিল, মানে ওরা মুগ্ধ হয়ে গেছে দেখে। যদিও এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তথাপি ওরা বেশ, ওদের খুব ভালো লাগলো। ওরা ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখে তখন ওরা বলল যে ঠিক আছে চল এবার ভেতর যাওয়া যাক। বাইরেটা তো মোটামুটি দেখলাম, তো বলছে যে বিশাল দরজা, বিশাল দুর্গর মতন বিশাল দরজা ঠেলে ওরা যখন মানে ভেতরে ঢুকেছে, তো তখন দেখছে যে একদম মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো বিশাল বড় বড় রুম, প্রত্যেকটা রুম মোটামুটি একদম মানে মানুষের বাস করার তো যোগ্য না, স্বাভাবিকই কথা, কিন্তু ওরা এবার ভাবছে যে যা আমরা তাহলে এখানে এবার থাকবো কি করে। আজকে রাতটুকু না হয় আমাদের কাছে যা আছে খেলাম, কালকে তাহলে ওই লোকটার কথা বললো যে ওর থেকে তাহলে আমরা নেব, মানে থাকবার জন্যে চাদর ঠাদর এই সেই যাই হোক অনেক কিছুই নেব, কারণ আমাদের এখনো 2-3 দিন, এমনকি আমাদের যদি মনে করি যে আমাদের এই শট নিতে আরও দিন লাগবে, তো তাহলে আমরা আরেকটু দিন বাড়িয়ে দেবো ওকে টাকা দিয়ে। যাই হোক, এখন প্রথম দিন ওরা কোন ঘরে থাকবে ঠিক করে একটা রুম যাই হোক কিছুটা পরিষ্কার করে ওরা সেই রুমটার মধ্যে যখন বসার পরে এবার নানান রকম কথাবার্তা বলে ঠলে তা বললো এবার আমাদের ব্যাগে যে খাবার আছে খেয়ে চলো আমরা যে যার চল শুয়ে পড়ি, সকাল থেকে আবার শুরু হয়ে যাবে। যে মানে বলছে যে আমি ইয়ে তো ভালো আঁকতে পারে, ও বললো যে আমি মানে আঁকার কাজটাও আমি শুরু করবো, তোমরা এদিক দিয়ে ক্যামেরা নিয়ে চারিদিকে করতে থাকবে, শুটিং করতে থাকবে। এই সমস্ত যখন হলো, রাত্রে যখন ঘুমিয়েছে, তো মোটামুটি রাত্রের বেলা মনে হচ্ছে যে ওই যে ঘর বা টোটাল বাংলোটার মধ্যে ওরা 3 জন শুধু নয়, আরও ওই ঘরের মধ্যে মনে হচ্ছে কেউ চলাফেরা করছে, কেউ হাঁটাচলা করছে, মানে নানান রকম যেরকম একটা বাড়িতে আমরা যদি ঢুকে গিয়ে থাকি তাদের সেই ফ্যামিলিরা যেভাবে হাঁটাচলা করবে, যেভাবে দিন যাপন করবে, ওই রকম যেন ওদের মনে হচ্ছে যে হ্যাঁ কেউ আরও যেন মনে হচ্ছে কেউ আছে বাড়িটা টোটাল বাড়িটার মধ্যেই। তো তখন না যারই মোটামুটি তন্দ্রাটা ছুটছে সেই বুঝতে পারছে। এই করে করে ওরা 3 জন পুরো ঘটনাটা মানে 3 জন যখন ওইটা অনুভব করলো, তো সকালবেলা ওদের যখন ঘুম ভেঙেছে, তো তখন যখন 3 জন এই একটা কথাই বলল যে দেখো আমাদের তো দারোয়ান বলল যে বাড়িতে কেউ থাকে না, তা সত্যিই তো দেখে মনে হচ্ছে বাড়িতে কেউ থাকে না, কিন্তু আমার মনে হচ্ছে কেউ হয়তো বাড়িতে এই পাড়ার লোককে গোপন করে বা কাউকে গোপন করে হয়তো কোনো
দুষ্কৃতী লোকও থাকতে পারে, আর না হলে রাত্রেবেলা হয়তো আমাদের কেউ দেখতে পেয়েছে, আমাদের জিনিসপত্র চুরি করার জন্য হয়তো কেউ এই বাংলোতে ঢুকেছিল, আমাদের একটু সাবধানে থাকতে হবে। তো বললো কি দেখো হতেও পারে, আমিও এরকম শুনেছি, এমনও হতে পারে যে নতুন জায়গা, আমরা হয়তো একটু বেশি সিরিয়াস হয়ে গেছি দারোয়ানের কথা শুনে। তো যাই হোক, পরের দিন সকালবেলা অনেকটা ভোরে, যেহেতু ওদের ঘুম ভেঙেছে, তো অনেকটা ভোরে তখন দারোয়ানের কাছে গেল, একজন বেরালো, বেরিয়ে তখন দারোয়ান তো পুরো দেখে ওদেরকে অবাক হয়ে গিয়ে মানে একবারে ভাবছে যে আমি যেন চোখের সামনে যেন জাদু দেখছি এরকম একটা। তখন বললো যে আপনারা আপনাদের খাবার জল সমস্ত কিছু আমি ব্যবস্থা করেছি, একটা বড় বড় ব্যাগের মধ্যে পুরো ব্যাগ ভরে সব জিনিস নিয়ে, যেহেতু ওরা অ্যাডভান্স টাকা দিয়েছে, নিয়ে এসেছে। এইবারে যখন এই কাজ করতে দুজন বাইরে বেরিয়েছে, তো সেই সময় ভেতরে রাহুল ছিল, একজন বেরিয়েছে, তো রাহুল ছিল আর হচ্ছে তন্ময় ছিল। ওরা কি করেছে তখন, তন্ময় না অতনু বোধহয় নামটা বললাম, তো ওরা কি করেছে, একজন যখন আঁকা নিয়ে বসেছে, আর একজন কি করেছে ক্যামেরাটা নিয়ে ঘুরে ঘুরে যখন বাংলোটা দেখছে, মানে একটারা বলছে কি একটা করিডর দিয়ে বলছে আমি যখন চলে যাচ্ছি আমার যেন মনে হচ্ছে চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি, মানে শেষ হচ্ছে না করিডরটা। মানে এমন একটা প্রান্তে গিয়ে আমি ওই করিডরের এমন একটা প্রান্তে গিয়ে পড়েছি, বলছে আমি নিজের শরীরটা এমনভাবে মানে আমি থমকে গেলাম যে তা ওই যে ওই রাস্তাটা শেষ, ওই করিডরের রাস্তাটা শেষ, অপর প্রান্তে বলছে একদম ঝাঁ চকচকে, বলছে আমি যেন মনে হচ্ছে মানে পিসি সরকারের ম্যাজিক দেখছি, ঝাঁ চকচকে, মানে ওই বাংলোর মনে হচ্ছে যে একদম নিউ ভার্সন, পুরো মনে হচ্ছে যে সেই নতুন যেই বাংলোটা, সেই বাংলোটাতে রাহুল যেন মনে হচ্ছে পৌঁছে গেছে। তো ওনা ভাবছে কি ঢুকেই পড়ি, পুরো যখন ঢুকে পড়েছে প্রত্যেকটা রুম ঝাঁ চকচকে, কিন্তু অনেক পুরনো, একেই ওরা এমন একটা গ্রামে গেছে সেখানে এমনিই পুরনো আসবাব বেশি, কিন্তু ও যেই ঘরগুলিতে ঘুরে 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 দেখছে প্রত্যেকটা ঘর মানে পুরনো দিনের মতন আসবাব দিয়ে দারুণভাবে সাজানো, আর যে কতটা মানে কতটা পয়সাওয়ালা লোক এই বাড়ির মালিক, এইবার ও তখন রাহুল তখন ব্যাপারটা বুঝতে পেরেছে। ও প্রত্যেকটা এরকম ঘর যখন ঘুরে ঘুরে দেখছে, মানে ওই যে ওরা রাত্রির বেলা আওয়াজ পেয়েছে, ও তখন মনে করলো যে গ্রামের লোক জানে না যে এই বাড়ির মালিক অতভাবে ওইখানটায় রয়েছে, তাহলে গ্রামের লোক জানলো না কি করে, নাকি বলছে যে এটা কি একটা এমন কিছু যে এমন একটা রটনা করেছে যাতে এই বাড়ির মধ্যে কেউ না ঢোকে, এরা হয়তো অন্য কোনো ব্যাপার চেপে যাচ্ছে, কোনো তো একটা ব্যাপার আছে যেটা কিনা দারোয়ান রেখে দিয়েছে সেই জন্যে যে কেউ বাড়িতে না যায়, এরম একটা বদনাম করে দিয়েছে বাড়ির, কি ব্যাপার। এইটা যখন ওর মাথায় এসেছে, ও কিন্তু পুরো ভালোভাবে প্রত্যেকটা রুম যাওয়ার পর আর একদম ঝাঁ চকচক করছে যেন মনে হয়, তখন ও একটা রুমের মধ্যে যখন ঢুকে গেছে হঠাৎ না ও চমকে গেছে, বলছে ও দেখছে যে ওই রুমটা থেকে একজন মহিলা বেরিয়ে এসছে, একজন মহিলা বেরিয়ে এসছে, মহিলা বেরিয়ে না ওর দিকে তাকিয়ে হাসছে, বলছে কি বাবুরা নতুন আসলেন নাকি। হ্যাঁ, পুরো স্পষ্ট বাংলায়, যেখানে কিনা ওরা বলছে যে এক তো রাজস্থানের ভাষা টোটালটাই অন্যরকম, হিন্দির মতন তো নয় না, আমরা হিন্দি বুঝতে পারি, তার মধ্যে একদম অতটা স্পষ্ট বাংলায় একজন মহিলা, মানে মহিলা তো বলা যাবে না, মনে হচ্ছে যেন মানে একটা মানে পট্টয়সী, মানে কি সাজ এত সুন্দর, মানে আগেকার দিনের বাঙালি মহিলারা যদি মানে খুব একজন ভালো ঘরের যে একদম সেজে গুজে যেই রকম পাঠরানি সেজে থাকে, টোটাল ওই রকম সেজে ওই মহিলা যখন ওর সাথে কথা বলছে, ও যেন মনে করছে যে আমি মানে কত যুগ পিছিয়ে গেছি। তখন ওরা বলছে কি যে হ্যাঁ আমরা তো বাড়িটা দেখতে আসলাম, তার বলে কি
হ্যাঁ বসুন, আমি তো জানি, বুঝতে পেরেছি যে আপনারা বাড়িটা দেখতে এসেছেন। হ্যাঁ, খুব ভালো করেছেন। হ্যাঁ, এই কথাটা বলে না হাসতে হাসতে বলছে, মানে যখন ও হাসতে হাসতে ওর সাথে কথা বলছে, তো সেই সময় দেখছে যে একটা শাল গায়ে দিয়ে বেশ বেশ বয়স্ক একজন ভদ্রলোক ওই দরজার ওখান থেকে উঁকি মারছে। তো যখন রাহুল যখন দেখছে যে মানে ওর একটু অস্বস্তি করছে যে কে দেখছে, আমি এরকম ঢুকে গেলাম, এই এই মহিলা আমার সাথে কথা বলছে, কেন জানি আমাকে আবার কোনো বদনাম দেবে নাকি, মানে ও অস্বস্তি করছে। তখন ওই মহিলা হেসে বলছে কি না আপনি কিছু, মানে বলে কি করে আমার মন পড়ে নিল, বলছে না আপনি কিছু চিন্তা করবেন না, উনি আমার বাবা। হ্যাঁ, বাবা আপনাকে দেখছেন। তো ভদ্রলোক মানে কোনো মেয়ে যে এত কথা বলছে, যদি ওটা বাবাই হয়ে থাকে, মেয়ে যে এত কথা বলছে, কেন যেন ভদ্রলোকের চোখ দুটো খুব ধকধক করে জ্বলছে। আর কেন জানি ও তো একটা ভদ্রলোক একটাও কথা বললেন না, আর বলছে আমার যেন কেন একটা হঠাৎ বুকের ভেতরে মানে একটা ধক করে উঠলো। ওনার ওই চেহারা, ওনার ওই একটা মানে বলছে কি একটা খুব মানে এটা কেমন একটা ক্রুর টাইপের ওনার চাউনি, আর মনে হচ্ছে যেন কোথাও মুখটার মধ্যে একটা কিছু শয়তানি খেলে যাচ্ছে, আর সেই শয়তানি ভাবে বাঁকা ভাবে ওই ভদ্রলোক রাহুলের দিকে তাকিয়ে হাসছে। তো সেই সময় না ও একটু ভয় পেয়ে গেল। প্রথম কথা হচ্ছে অজানা একটা বাড়িতে ঢুকেছে, দ্বিতীয় কথা বন্ধুরা এখানে নেই। ও একটা অস্বস্তি করে কি করে ওখান থেকে, বিশেষ করে ওই ভদ্রলোককে দেখার পর রাহুল ভাবছে কি করে আমি এখান থেকে বেরাবো। হ্যাঁ, তো বলে আচ্ছা ঠিক আছে, আমি মানে এতটা তাড়াহুড়ো করছে, আচ্ছা ঠিক আছে আমি আজকে আসি, এটা আপনাদের বাড়ি না, কিছু মনে করবেন না, আমরা এরকম দারোয়ানকে বলেই আমরা এখানে আছি, তো আমরা একটুখানি ফটোশ্যুট করব, আর একটু আমি আঁকতে ভালোবাসি, আমরা আঁকবো। এই সমস্ত বলার পরে হ্যাঁ বেশ তো থাকুন না, মানে ওই রকম করে না, মানে টোটাল ওই রকম করে এই ভদ্রমহিলা একদম মিষ্টি ছুরির মতন মানে হাসছে ওর দিকে তাকিয়ে, আর ওর সাথে বেশ দারুণ ব্যবহার করছে। মানে কোনো রকমে যখন রাহুল ওই ঘর থেকে বেরিয়ে আসছে, ওর যেন মনে হচ্ছে মানে ওর মানে ওই ভদ্রলোকের চাউনি মনে হচ্ছে যেন ওর মানে মানে ওর ভেতরটা অবধি যেন মনে হয় ওকে দেখছে, মানে ও পেছনে থাকলেও ও মনে করছে যে আমাকে মানে আমার ভেতরটা একদম যেন মনে হয় দেখছে। তখন না ও কোনো রকমে ওইখান থেকে বেরিয়ে এসে আবারও ওই 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 করিডর যখন ধরেছে, ও কিন্তু আর যেই রুমগুলিতে আরো দুই বন্ধু রয়েছে, ও কিন্তু চট করে আর ওই রুমে আসতে পারছে না। ও এতটা মানে হাঁটছে হাঁটছে, কিচ্ছু আর বুঝতে পারছে না, কিছু চিনতে পারছে না, মনে হচ্ছে যে এটা আবার আর একটা দুনিয়া, মানে ওটা তো একটা দুনিয়া ছিল, এটা যেন মনে হচ্ছে আর একটা দুনিয়া। তখন না রাহুল এবারে দৌড়াচ্ছে রীতিমতন, রাস্তা আর শেষ হচ্ছে না, আর ওরা যেই ঘরটায় ছিল ঘরটাও ও দেখতে পাচ্ছে না, এবার ও রীতিমতন ওদেরকে ডাকছে আর দৌড়াচ্ছে। হ্যাঁ, আর যেন ওর মনে হচ্ছে যে যেই আমার দিকে তাকিয়ে আছে না কেন, মানে যেই ও আমার পেছনে কেউ একজন আছে যে কিনা আমাকে দেখছে। তো ওর সেই সময় আর হুঁশ নেই যে ও কতক্ষণ এইরকম করেছে, কতক্ষণ এইভাবে দৌড়ে দৌড়ে ও ওদের রুমটা মানে যেই রুমটায় ছিল ওই রুমটা খুঁজছে। তো প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, মানে ও ওই ঘর থেকে বেরানোর পর প্রায় আধ ঘন্টা ধরে ওইটুকুনো করিডর ও সমানে দৌড়াচ্ছে, কিন্তু রাস্তা ফোরাচ্ছে না, যেই ঘরের মধ্যে কিনা ওরা ছিল সেই ঘরটাও আর আসছে না। তো প্রায় আধ ঘন্টা পরে ও যখন একদম দৌড়াতে দৌড়াতে এসে আচানক ও দেখতে পাচ্ছে হ্যাঁ এই তো এই ঘরটায় মানে সবকিছু যেন মনে হয় একটা জাদু বলে হয়ে যাচ্ছে। যেই ঘরটা কিনা ও খোঁজার জন্য এতক্ষণ ছোটাছুটি করছিল, তো ওর সামনে তখন চট করে ওই ঘরটাই এসেছে। যখন ওই ঘরটা এসেছে ও রীতিমতন হাঁপাচ্ছে, যখন হাঁপাচ্ছে তখন ওরা সব বলছে, আর দুই বন্ধু বলছে যে কিরে তোকে যে আমরা কখন থেকে খুঁজছি, তুই কোথায় গিয়েছিলিস?
তখন বলছে ভাই দাঁড়া বলছি, বলে ও একদম ওই মাটির মধ্যে বসে পড়েছে, বসে পড়ে বলছে আমাকে এক্ষুনি জল দে, আমি গলা শুকিয়ে গেছে, আমি সব বলছি, আমাকে এক্ষুনি একটু জল দে। তো জল দেওয়ার পর মানে ভর্তি জলের ইয়েটা, বোতলটা একদম ঢকঢক করে জল খেয়ে ও তখন একটু ধাতস্থ হয়ে তখন বলছে যে জানিস এই বাড়িতে কোনো একটা ব্যাপার আছে, এই বাড়ির কিন্তু মালিক আছে, আর এই বাড়িটা কিন্তু সামনেটা দিয়ে যেরকম দেখতে, এই বাড়িটা কিন্তু আসলে সেরকম নয়, বাড়িটায় কিন্তু একদমই যেন মনে হয় যে আধুনিক যুগের যেরকম মানে মানুষ যেরকম বসবাস করলে যেরকম থাকে সেরকম, কিন্তু বাড়িটার পুরো মনে হচ্ছে যেন কত যুগ পুরনো আমলের, কিন্তু এত সুন্দর সব জিনিস দিয়ে সাজানো, ঝাঁ চকচকে, এইরকম কিন্তু না, সামনেটা যেরকম পুরো এরকম কিন্তু না, ভেতরটায় কিন্তু কোনো একটা ব্যাপার আছে। তখন বলছে যা তুই কি বলছিস, প্রথম কথা হচ্ছে এই বাড়ির সম্বন্ধে আমরা কলকাতা থেকেও শুনেছি, এখানেও শুনেছি, দারোয়ানটা ওই একই কথা বলছে, তো সেখানে যদি এইরকম কোনো ফ্যামিলি থাকতো তাহলে নিশ্চয়ই এরা জানতে পারতো, তারা তো বাইরেও বেড়ায়, কিছু তো একটা জানতেই পারতো, যত দেখি এখনই গিয়ে খুঁজি, তাহলে আমাদের এই দিনের আলোতে খুঁজতে সুবিধা হবে। হ্যাঁ, তো তখন বিশ্বাস করো বলছে আমরা তিনজনে মিলে তন্ন তন্ন করে পুরো ওই করিডর ধরে গেলাম, কিছুটা যাওয়ার পরেই যেন মনে হলো যে হ্যাঁ শেষ হয়ে গেছে, কই আর তো কিছু দেখতে পাচ্ছি না। তখন বলছে যে তোর মনে হয় রাত্রির বেলা এই যে আমরা আলোচনাগুলি করেছি যে চোর বা কিছু, সেইটা নিয়ে হয়তো তুই কিছু মানে ওইটা চিন্তা করতে করতে তুই মনে হয় ভেবেছিস, হ্যালোসিনেশন করেছিস, যে ওই জায়গাটা তুই দেখতে পেয়েছিস। হ্যাঁ, তখন বলছে আমি কিচ্ছু ভুল করিনি, আমি কিচ্ছু ইয়ে করিনি, তোরা বিশ্বাস কর, আমি কিন্তু ওটা দেখতে পেয়েছি। তখন ওদের মনে মনে না একটা জিনিস হয়ে গেল যে যদি এইরকম থাকে তাহলে এই বাড়ির যদি মালিক থাকে সে যদি আমাদেরকে এখান থেকে বার করে দেয়, বা আমাদের যদি কোনো পুলিশ দিয়ে যদি আমাদেরকে ধরিয়ে দেয় তখন কি হবে। যাই হোক, এই সমস্ত কথা ওরা যখন চিন্তা করছে, তো চিন্তা করে ওরা যখন মানে খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে ওরা যখন মানে বিশ্রাম করছে, আর তো কোনো কাজ নেই, শুধু ওই ফটো তুলছে, এই সমস্ত করছে, এইগুলি ছাড়া আর তো কোনো কাজ নেই। ওরা এবার যখন সন্ধ্যা হয়ে গেছে তখন ওরা কি করলো যে ঠিক আছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নাও, এই আমরা এবারে শুয়ে মানে এইবার এই সমস্ত নিয়ে পরিকল্পনা চলছে যে কি করব, কিভাবে কাজ করব, মানে কিভাবে শ্যুট করব, এর সাথে কোন গল্পটা আমরা জুড়বো, এই সমস্ত চিন্তা করছে, তার সাথে ওর আঁকা কিভাবে আমরা এটা প্রেজেন্টেশন করব লোকের কাছে, এই সমস্ত চিন্তা যখন ওরা করছে, করতে করতে হঠাৎ যেন মনে হলো পায়ের মল বাজিয়ে, বলছে পায়ের মল বাজিয়ে কেউ যেন আসছে আমাদের ঘরের দিকে। যখন এইটা যখন আমরা চিন্তা করেছি যে হ্যাঁ কেউ আসছে, তিনজনই আমরা শুনেছি, একজন নয়, আমরা তিনজনই এই কথাটা আমরা শুনেছি, আওয়াজটা শুনেছি। তো তখন কি করেছে ওরা তিনজন আবার উঠে বসেছে, তিনজন উঠে যখন বসেছে তখন দেখছে ওই ঘরের ভেতর থেকে সেই ভদ্রমহিলা, যেই ভদ্রমহিলাকে কিনা রাহুল দেখেছিল, সেই ভদ্রমহিলা সত্যি একজন বাঙালি মহিলা, মানে তখনকার দিনে একদম সেই বাঙালি ধাঁচের, সারা গায়ে গয়না মোড়া রয়েছে, সেই আগেকার প্যাটার্নে ওর চুল বাঁধা খোপা করা, আর ওই রকমই ওদের দিকে তাকিয়ে ঠিক সেই রকম একদম মিষ্টির ছুরির মতন তাকিয়ে হাসছে, হেসে বলছে কি ও আপনারা এসেছেন না। তখন ও বলল যে হ্যাঁ এটা আমাদের বাড়ি, আমরা এরকম পেছনটা থাকি, তো ঠিক আছে আপনাদের সাথে আলাপ করে খুব ভালো লাগলো। তো এরা তিন বন্ধু তখন ভাবছে যে তাহলে ওর বাবা কোথায়, হ্যাঁ মানে
কেন জানি ওদের মনের কথা ওই ভদ্রমহিলা তৎক্ষণাৎ বুঝে নিচ্ছে। যখন এরা তিনজনই ভাবলো যে রাহুল মিথ্যে বলেনি, তাহলে যদি এই ভদ্রমহিলা থাকে তাহলে ওর বাবা আছে, তো বাবার যেই ধরনের বর্ণনা শুনেছে তো ওদেরও তখন ভয়টা লাগছে। আর তখনই ওই ভদ্রমহিলা বলছে যে হ্যাঁ আমার বাবা আপনাদেরকে ডেকেছে, আপনাদেরকে আমার বাবা এরকম আপনাদের সাথে আলাপ করতে চাই, তো আপনারা আমাদের ঘরে যদি আসেন তো আমার বাবা খুব খুশি হবে। হ্যাঁ, তো সে আর আপনাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না, যদি কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু আমাদের ওখানে গিয়ে থাকতে পারেন। হ্যাঁ, তখন এরা বলছে না 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 আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। তো তখন বলছে যে না আপনাদের কিন্তু তাহলে আমাদের ওখানে যেতে হবে, কাল কিন্তু তাহলে আমাদের ওখানে আপনারা খাওয়া দাওয়া করবেন, বাবা এইটা বলে গেছে, আমাকে বলে দিয়েছে। হ্যাঁ, তো বলার পরে না ওরা না তিনজনের দিকে তাকাচ্ছে যে এতটা অমায়িকভাবে কথা বলছে, তো কি করব, যে বাবার কথাটা এরকম শোনার পরে তো ভয়ও করছে। তো যখন এবার চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় বলছে দরজা দিয়ে বেরিয়ে গেছে, বলছে বেরিয়ে না ওই ভদ্রমহিলা যখন আমাদেরকে পেছন ঘুরে যখন আরেকবার তাকালো, আমরা তো তাকিয়েই রয়েছি, মানে দেখছি ওনাকে, ওনার যেমন সৌন্দর্য আর সেই রকম সেই আগেকার ধাঁচে ওনার গয়না, ওনার হাঁটা চলা ওই রকম, কিন্তু তার ভেতর থেকে না এইবারে মানে রাহুল চমকে উঠেছে যে উনি যখন পেছন ঘুরলেন তো তখন একদম বাবার মুখ, বাবার চোখ ওই রকম একটা মানে মানে একটা এরকম ওই রকম একটা কুরুর একটা কুট একটা অন্যরকম একটা ব্যাপার, মানে এত ভয়ানক একটা, মনে হচ্ছে যেন খুব একটা ষড়যন্ত্র হয়তো আমাদেরকে নিয়ে করা হচ্ছে। মানে তিনজনেরই না ওরকম একটা মনে হলো। এবার আরো দুজনের মনে পড়ে গেল যে ওর বাবার কথা বলেছিল রাহুল যে এইরকম আর কি দেখতে, একদম তো তেমনই হয়ে যাচ্ছে মেয়ের আর বাবার মানে চরিত্রটা। তো তখন এবার যখন চলে যায় বেশ কিছুক্ষণ, কেননা ওরা ভাবছে যদি দাঁড়িয়ে থাকে, মহিলা যদি দাঁড়িয়ে থাকে, তো সেই জন্য বেশ কিছুক্ষণ পর তখন ওরা বলছে কিরে আমাদের কি ওখানে যাওয়াটা ঠিক হবে? তা বলছে যে তাহলে কি করবি, দেখ আমাদের যদি এইখানে থাকতে হয়, যেহেতু ওনার বাড়ি বলেছে তাহলে ওনাদের সাথে আমাদের আলাপ করতেই হবে, যেতেই হবে। আর যদি মনে করিস যে দরকার নেই এই সমস্ত, যেন আমার কু গাইছে, বলছে আমার মনটা না প্রচন্ড কু গাইছে, আমরা এতগুলি বাড়িতে কাজ করেছি, ভয়ও প্রচুর পেয়েছি, ভূতও দেখেছি, কিন্তু এটাতে যেন মনে হচ্ছে একটা যেন ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি, যেন মনটা কু গাইছে যে আমাদের হয়তো মানে বিশাল বড় একটা বিপদ সামনে এগিয়ে আসছে। তখন বলছে কি যে তাহলে কি করবি, তাহলে হয় চলে যেতে হয় আর না হলে ওনাদের আমন্ত্রণ আমাদের রাখতে হয়। তো যাই হোক, এখন যখন ওরা ওই চিন্তা করে কেউ আর রাত্রেবেলা ঠিকঠাক ঘুমাতে পারছে না, এইবারে ওরা কিন্তু রাত্রেবেলা ঘুমানোর পরেও মনে করছে ওদেরকে কেউ যেন ওয়াচ করছে, ওদেরকে কেউ যেন নজরবন্দি টাইপের করে ওদেরকে যেন কেউ মনে হয় নজরে রাখছে। যখন এই কথাটা অস্বস্তি করছে, ঘুমাতে পারছে না, মনে হচ্ছে যেন ওদেরকে কেউ দেখছে, যে মানে কি হয় না যে শিকার পেয়েছি যেন না চলে যায় তাকে দেখে রাখা, ঠিক সেই রকম একটা করে ওদেরকে নজরে রেখেছে। তো এখন তো কিছু করার নেই, যখন এসে পড়েছে তো তখন রাতটুকু তো থাকতেই হবে, আর এখন তো বেরিয়ে যাওয়ারও উপায় নেই। তখন রাতটুকু যখন থেকেছে তো সকালবেলা ওরা তখন বলল যে ঠিক আছে আমাদের আর দরকার নেই, চল ভাই আমরা এখান থেকে যতটা সম্ভব আমরা সবকিছু গুছিয়ে যতটুকুনো করেছি আর বাদবাকি না হয় অন্য জায়গা থেকে করব, কিন্তু আমরা এইটা নিয়ে চল আমরা চলে যাই। যখন এই কথা বলে ওরা বলল ঠিক আছে তাহলে এবার একটু ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে নিই। যখন এই কথা বলেছে যে ফ্রেশ হয়ে আমরা রেডি, কেন ওদের কিন্তু অলরেডি ওই দরজাটা কিন্তু বন্ধ, যেই বিশাল আমি প্রথমেই বলেছিলাম যে যেই সদর দরজাটা থাকে, আর দেখো দুর্গ টাইপের বাড়ি ওই রকম জায়গায় বিশাল মোটা মোটা বড় বড় দরজা থাকে,
বলছে যে আমরা ঘুম থেকে উঠে যখন প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা যখন বেরাবো, ঠিক সেই সময় আমরা খেয়াল করলাম দরজাটা কিছুতেই খুলছে না। বলছে তখন আমাদের যে মানে মানে আমরা ভয়ে রীতিমতন আমরা কাঁপছি, আমাদের জন্য মনে হচ্ছে। আর যেহেতু ওটা পুরো বাড়ি, আশেপাশে কেউ থাকে না, দারোয়ান একদম গেটের ওপাশে, এমনকি হয়তো চিৎকার করলে তার কান অবধি আওয়াজ যাবে না, কিন্তু হঠাৎ দরজাটাকে বন্ধ করলো। হ্যাঁ, আর এমন বন্ধ যে সেটা আমরা তো এর আগেও এই দরজাটা খুলেছি, বেরিয়েছি, মানে টোটাল দরজাটা আমি খুলতে পারছি না। তখন ওরা রীতিমতন ঠকঠক করে যেন মনে হচ্ছে ভয়ে কাঁপছে, অনেক রকম ওদের মানে ভেতরে মানে আশঙ্কা যে আমাদের কি হবে, কি ব্যাপার, এরা তো ভালো লোক নয় তাহলে, যা বুঝতে পারছি। তখন দেখাচ্ছে ওই যে ওর বাবা এসেছে, একদম পুরো আদেশের মতন সুর করে ওদেরকে বলছে যে তোমরা এবার আসো আমার ঘরে, এবার তোমরা আসো। মানে একদম টোটাল এমন করে কথা বলছে যে কথাটা তোমাকে শুনতেই হবে, মানে আদেশ রীতিমতন। আর ওই গলায় যে মানে দৃঢ় একটা ব্যাপার যে তোমাকে আসতেই হবে এখন, মানে আদেশ রীতিমতন। তো কি করবে ওরা? তখন বললো যে ঠিক আছে, আমার যদি ওদের কাছে গিয়ে যদি আমাদের ওরা হয়তো আমাদের নিশ্চয়ই প্রাণে মেরে ফেলবে না। এরা কি যদি এই বাড়িটাই এরা ডাকাতি করে, এরা ভেবেছিল কি ডাকাতি করছে, যে হয়তো এরকম যারা চলে আসে তাদের থেকে জিনিসপত্র কেড়ে নিয়ে হয়তো মেরে ফেলে বা ছেড়ে দেয় এরকম। তো এরা ভয় পাচ্ছে যদি মেরে ফেলে আমাদের তখন কি হবে। তবে বলছে ঠিক আছে, আমরা তো একটা শেষ চেষ্টা করব, চলো যাই। তো যাওয়ার পরে ওদেরকে কি করলো, ওই ওই ভদ্রমহিলা ওদেরকে খাবার দিতে থাকলো, নানান রকমের খাবার এরকম যখন দিয়েছে, দেওয়ার পরে ওরা যখন ওই খাবারগুলি খেয়েছে, খাওয়ার পরে ওদের আর কোনো ওই দুপুরবেলাতে ওদের আর কোনো হুঁশ নেই, ওরা পুরো মানে পুরো অচৈতন্য হয়ে গেছে। হ্যাঁ, ওদের কোনো আর হুঁশ নেই, পুরো ওরা অজ্ঞান হয়ে গেছে। এইবার তার ভেতর থেকে কখন দিন গড়িয়ে রাত হয়েছে ওরা কিচ্ছু জানে না। হঠাৎ তিনজনেরই মানে তন্দ্রাটা যখন আস্তে আস্তে কাটছে, তখন ওরা দেখছে যে কি বিভৎস একটা রুম। সেই রুমটার মধ্যে বলছে কি যে নানান একটা এরকম পাত্র, বলছে সেই পাত্রটার মধ্যে আমরা ওই যে মানে মনে হচ্ছে যে আমাদের তন্দ্রা, কিন্তু আমরা ওই তন্দ্রা জড়ানো চোখে দেখতে পাচ্ছি ওই পাত্রটার মধ্যে কতগুলি জীব, মানে আমার নিজেরই বলতে এতটা অস্বস্তি করছে। বলছে কতগুলি, একটা এত বড় একটা মাটির পাত্র, সেটার মধ্যে যে কতগুলি জীব কেটে ওইটার মধ্যে রাখা হয়েছে, মানে জিহ্বা, হ্যাঁ মানে জিহ্বা রাখা হয়েছে ওইটার মধ্যে, একটা মাটির বড় পাত্রের মধ্যে। আর কি যে ওরা মন্ত্র বলছে, মানে মানে আলো আধারি একটা ব্যাপার চলছে। তার মধ্যে ওরা দেখতে পাচ্ছে যে একটা ছাগলকে একটা সাইডে বেঁধে রেখে দিয়েছে। ওদের সামনে কি করেছে, ওই ছাগলটার মানে ওরা তো তন্দ্রা জড়ানো চোখে দেখতে পাচ্ছে, ওই বাপে আর মেয়েতে মিলে কি সমস্ত দুর্বোধ্য ভাষায় নানান রকমের মন্ত্র উচ্চারণ করছে। আর ওই ছাগলটাকে নিয়ে এসে মেয়েটা ছাগলটা এরকম ধরেছে, আর বাবা কি করলো, ছাগলের জিহ্বাটাকে ধরে একদম এইরকম মানে বলছে এরকম বাঁকানো একটা হাতের মধ্যে খুব চকচকে ধারালো একটা কোনো অস্ত্র আছে, সেই অস্ত্রটা দিয়ে ওই ছাগলের জিহ্বাটাকে কেটে আবার ওই মাটির এটার মধ্যে ওই এটার মধ্যে রেখে দিয়ে আবারও কি সমস্ত দুর্বোধ্য ভাষায় কথা বলছে, মানে আমরা তো বুঝতে পারছি না। বলছে তারপরে কি করলো, একে একে আমাদেরকে, মানে আমরা বাধা দিতে পারছি না, এই রকম একটা একে একে আমাদের তিনজনকে
ওই 3 রকম মানে এরকম লম্বা লম্বা করে ওইখানটায় আবার রাখলো যেখানে কিনা ছাগলের জিহ্বাটা কেটে নেওয়া হয়েছে। তো ওই রকম কেটে নিয়ে ওরা যখন ওই ধার জিনিসটা নিয়ে বাবা আর মেয়েতে বিভৎস তখন ওদেরকে লাগছে, ওদের তখন মনে হচ্ছে জম দুধ দুটো যেন মনে হচ্ছে জম দুধ, জমের চেলা, নরকের মানে সাক্ষাৎ নরকের দুধ যেন মনে হচ্ছে আমাদের কাছে যখন আসছে। বলছে আস্তে আস্তে কি হলো জানি না, আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মানে বলছে যে আমাদের মনে হচ্ছে এক্ষুনি হাত ঢুকিয়ে দিয়ে আমাদেরও মনে হচ্ছে জিভ বার করে নিচ্ছে, আমাদের আর কোনো হুঁশ নেই, আর কোনো আমাদের জ্ঞান নেই, আমরা কেন জানি একদম আবারও মনে হচ্ছে মরে গেছি নাকি আবার অজ্ঞান হয়ে গেছি, আমরা বুঝতে পারলাম না। তো তারপরে বলছে কেন জানি ভগবানের কোন চক্র কিসের জন্য জানি না, আমরা যখন আমাদের হঠাৎ মনে হচ্ছে আমাদের গায়ে প্রচুর পরিমাণে জল ছেটানো হচ্ছে, প্রচুর পরিমাণে জল ছেটানো হচ্ছে। হ্যাঁ, তো হঠাৎ আমাদের যখন জ্ঞান আসলো তখন আমরা দেখতে পাচ্ছি যে ওই বাংলোর বাড়িতে আমরা 3 জন পড়ে আছি, আমাদের মানে শরীরের বস্ত্র হচ্ছে যে এরকম লাল ধরনের, আমাদের শুধু মানে নিম্ন অঙ্গে শুধু লাল চেলি মতন আমাদের দেওয়া রয়েছে। আর আমরা পুরো মানে আমাদের ওরাও ভাবছে হয়তো আমরা বেঁচে নেই, আমরা মরে গেছি। কেন ওরা তখন অনেকভাবে যখন আমাদেরকে পরীক্ষা করে দেখলো, এটা পরে শোনা, বলছে পরীক্ষা করে দেখলো তখন ওরা দেখলো যে হ্যাঁ আমরা বেঁচে আছি, মানে এটা ওরা ভাবতে পারছে না যে আমরা বেঁচে আছি। তখন ওই যে দারোয়ান ছিল, কেয়ারটেকার ছিল, তাকে তখন ডেকে আনা হলো। ডেকে আনার পর তখন বলছে, সে তো একদম কান্নাকাটি, হাতে পায়ে ওই সরপঞ্চের হাতে পায়ে ধরছে যে হ্যাঁ হুজুর আমি এরকম ওদেরকে থাকতে দিয়েছি, আমার প্রচুর পয়সা দিয়েছে ওরা। তখন বলছে কোন হিসাবে ওই বাড়িতে তুমি থাকতে দিলে, তোমার তো ইয়ে কম না, তুমি কি করেছো, তুমি তো বিশাল বিপদ করে দিয়েছিল। আজকে ওরা জানি না কোন মত করে ওই বাড়িতে এমন কিছু আছে যে পশু পাখি ঢুকলেও তাদের জীব, মানুষও এর আগে অনেকবার আমাদের গ্রামের লোককে পাওয়া গেছে ওই বাড়িতে ঢোকার পরে মরা অবস্থায়, এই রকম লাল চেলি পরে মরা অবস্থায় গেটের বাইরে বার করে মানে ওরা পড়ে থাকতো, কিন্তু মৃত, মুখের ভেতরে জীব নেই। তো তখন এই বিশাল হইচই, পুরো একদম ভিড় হয়ে গেছে। তো এ তো কান্নাকাটি করছে যে আমার আর হবে না, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, এই সেই। তখন যখন এদের সাথে কথা বলছে সেই সময় বলছে ওরা 3 বন্ধু নাকি বলে কথা বলতে পারছে না, ওরা নাকি বলে মনে করছে ওদের জিভ কেটে নেওয়া হয়েছে। টোটাল 3 জনের সেই সময় কিন্তু জিভ ছিল। কেন সবার প্রথম কিন্তু ওই যে সরপঞ্চ মানে যে হেড যে হয় ওদের পাড়ার, সে গ্রামের, সে নাকি বলে সবার আগে ওদের মুখ পরীক্ষা করেছে, কিন্তু প্রত্যেকের 3 জনেরই মুখের মধ্যে কিন্তু জিভ রয়েছে। হ্যাঁ, তো সেই কারণে ওরা বলছে যে কথা বলছে নানান রকম, বলছে এরা কি। তো তখন কেয়ারটেকারটা বললো কি যে আমার মনে হচ্ছে বাঙালি হতে পারে, আমার সাথে তো হিন্দিতে কথা বললো কিন্তু দেখে মনে হয় বাঙালি বাবু মনে হচ্ছে। তো যাই হোক, যে বাংলা বোঝে সেই রকম লোককে আনা হলো, তাদেরকে আনার পরে তাদের সাথেও কথা বলা হলো, কিন্তু এরা কথা বলতে পারছে না, পুরো অ করে কথা বলছে। ওরা মনে হচ্ছে ওদের মানে এরা মনে মনে ভাবছে এখনো ওরা সেই ঘোরটার মধ্যে রয়েছে, ওরা মনে মনে ভাবছে ওদের জিভ কেটে নেওয়া হয়েছে। তো সত্যি কথা বলতে জানি না, ওরা বলছে যে মানে কথা যখন বলতে পারছে না তখন সরপঞ্চ বলল কি তাহলে এদেরকে কি করা যাবে, তো এদের বাড়ির লোককেও তো এখন পাওয়া যাবে না, এদেরকে আমাদের এখানে রেখে ডাক্তার কাছে নিয়ে গিয়ে এদের ট্রিটমেন্ট করতে হবে। তো তারপর যখন ওরা খোঁজাখুঁজি করলো, তো তখন ওদের কাছে যখন ওদের
মানে ওই আধার কার্ড পেয়েছে, আধার কার্ডটা নিচে নানান রকম কাগজ ছিল, যেহেতু ওরা এমনি ট্রেনে করে এসেছে, ওদের টিকিট ফিকিট অনেক কিছুই পেয়েছে। তো তখন সেই সময় ওদের বাড়িতেও মানে তখন খবর দেওয়া হলো এই ট্রেনের এই টিকিট ওই ইসের মধ্যে যখন ঠিক ইয়ে পেয়েছে, ওই যে রিজার্ভেশন করে গেছিল, তো সেই কাগজের মধ্যে যখন ওদের ফুল অ্যাড্রেস পেয়েছে তখন খবর দেওয়া হলো। সেই খবর নিয়ে ওদেরকে কলকাতায় আনা হলো। এখান থেকেও কিছু মানুষ তখন গেল, এনে এইখানে যখন চিকিৎসা হচ্ছে তখন ডাক্তার বলছে যে তিনজনের কি করে, মানে ডাক্তার প্রথমে হয়েছে হয়তো প্যারালাইসিস হয়েছে, সেই জন্য জিভটা হয়তো কাজ করছে না, হয় না অনেকের স্ট্রোক হয়ে গেলে এক সাইডটা পড়ে যায়। ডাক্তার কিন্তু বুঝতে পারছে না, সেই রকম নানান রকম পরীক্ষা হয়েছে, সব রকমই করেছে, কিন্তু বুঝতে পারছে না যে জিভটা কেন এইরকম, ওরা কেন কথা বলতে পারছে না। হ্যাঁ, তো তখন এরকম কি ব্যাপার জানলো, জানার পরে তখন বলল যে হ্যাঁ আমাদের এরকম গ্রামের মধ্যে আমাদের এরকম একটা এরকম বাংলো আছে বড়, তো সেইখানে ও তখন পরে যখন গল্পটা শুনেছে তখন আর কি ওরা জানতে পারলো যে ওই ওই যে বাংলোটার মধ্যে একজন বাঙালি একজন বাঙালি মেয়েকে ওই রাজস্থানী ভদ্রলোক বিয়ে করেছিল। তো ওই যে ওই যে মানে ওই বাড়িটার মানে বাংলোটার যে মালিক সে একজন বাঙালিকে বিয়ে করেছিল। তো সেই সময় নাকি বলে ওই বাঙালি মহিলা যখন ওই বাড়িতে এসেছে তো তখন বলেছিল যে আমার সাথে আমার বাবা থাকবে। তো যখন এই কথা বলেছে ঠিক আছে, অত বড় লোক, হ্যাঁ বিশাল বড় লোক, বিশাল ব্যবসাদার একজন, তো তার বাড়িতে যদি একটা মানে তার শ্বশুর থাকবে, এটা আর এমন কি কথা। তো তখন নাকি বলে পরে ওরা জানতে পেরেছিল যে এরা নাকি বলে বাবা আর মেয়েতে কালা জাদু করে, কালা জাদু করে নাকি বলে ওরা ওরা সেই সময় মানুষ দেখেনি, ওরা দেখেছেন মাঝে মধ্যেই পশু পাখি গায়েব হয়ে যেত, পশুদেরকে নিয়ে এসে ওরা ওই জিভ কেটে ওই একটা পাত্রর মধ্যে রাখতো, তারপরে ওরা যে কিসের উপাসনা করত সেটা ভগবান জানে। তা বললো যে ওরা কালা জাদু করত। যখন লাস্টে ওই ওনার হাজবেন্ড যখন জানতে পেরেছে তখন নাকি বলে এই নিয়ে খুব অশান্তি যখন হয়েছে, তো তারপরেই কি হয়েছে কেউ জানে না, ওই মা আর বাবাকে নাকি বলে খুঁজে পাওয়া কোনোদিন যায়নি। এতটা পরিমাণে মানে বিশাল চরম টাইপের আর কি অশান্তি হয়েছিল তখনকার দিনে, যখন ওদের বাড়িতে ঝি চাকর ছিল তারা নাকি বলে এই গল্পটা করেছে, কিন্তু তারপর থেকে ওদেরকে খুঁজে পাওয়া যায়নি। তারপরে তো এদের আস্তে আস্তে বহু দিনের কথা, বহু বছরের কথা, তারপরে তো এদের আস্তে আস্তে প্রতিপত্তি কমে গেল, লাস্টে এরাও নাকি বলে এই বাড়িতে থাকতে পারতো না, ওরাও নাকি বলে নানান রকম উপদ্রব এরকম করতো, ওরা ভৌতিক ঘটনা সবসময় ঘটতো, সেই ভয়ে ওরাও আস্তে আস্তে এই বাড়ি ছেড়ে দিয়ে এখন এমন হয়েছে বাড়িটা পুরো পোড়ো হয়ে গেছে। তো যাই হোক, এই ঘটনা শোনার পরে তো এরাও ওষুধ চলছে, এদের তিন বোনের বন্ধুর ওষুধ চলতে চলতে তারপরে গিয়ে আস্তে আস্তে জিভ নাড়তে পারছে ওই ওষুধ খাওয়ার ফলে, আস্তে আস্তে ওরা যখন পুরোপুরি সুস্থ হয়ে গেছে তো সেই সময় তখন ওরা এই ঘটনাটা একদম পুরো ডিটেলসে সবাইকে এরকম জানালো যে আমাদের সাথে এরকম হয়েছে। তো তারপরে তো ওই কেয়ারটেকারের চাকরিও চলে গেছে, ওকে আর ওখানে বসায়নি, অন্য নিয়েছে, লোক নিয়েছে ওখানে। তা বলছে যে তোমরা যে প্রাণে বেঁচে এসেছো, কেন আমরা এখনো অবধি এটা বুঝতে পারছি না, কেন কি করে প্রাণে বাঁচলে তোমরা, কিন্তু আর আমাদের এখানে আরো এরকম, যদিও আমরা মানুষ দেখিনি কিন্তু অনেক আগে আগে নাকি বলে এই বাড়িটার মধ্যে কোনো মানুষ ঢুকলে তাদের মৃতদেহ পাওয়া যেত কিন্তু জিভ কেটে নেওয়া হতো, পশুদেরও তাই করা হয়েছে, এই বাড়ির ভেতরে ঢুকলে জিভ কেটে নেওয়া হতো। জানি না তোমাদের তিনজনের কেন কিছু হলো না, আমরা এটার কিছু বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, ওই যে কথাই বলে রাখে হরি মারে কে, হয়তো ওদের ভগবানেই রক্ষা করেছে, কোনো একটা মানে অজ্ঞাত কোনো কারণে হয়তো ওদের ওপরে সেই হামলাটা করে উঠতে পারেনি। তো এই ছিল আমার প্রথম ঘটনা। বলো তোমাদের কেমন লাগলো? হে তো মানে খুবই ভয়াবহ একটা ঘটনা। তো বলো তোমাদের কেমন লাগলো? আশা করি তোমাদেরও মানে একটুখানি গা ছমছমে একটা কালা জাদুর মানে ব্যাপার ঘটেছে।
বলো তোমাদের আলোচনা করো। তাহলে তন্ত্র মন্ত্র কি বলে না, তন্ত্র আর এই সমস্তই আর কি। রঞ্জিতা পল গল্প চলতে চলতে লিখেছে, বাবারে খুব ভয়ঙ্কর ঘটনা। সুস্মিতা রয় লিখেছে, হাই দি, আপনার হাই। রেকর্ডেডটা দেখি আজ প্রথমবার লাইভ জয়েন করলাম। তুমি এই প্রথমবার এসেছো, সেই জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর খুব 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 ভালোবাসা। আচ্ছা, তারপরে কি কমেন্ট আর হচ্ছে? কিছুটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, হয়তো আমি হ্যাঁ, হতে পারে। সব পাচ্ছি না কমেন্টস। ঠিক আছে, তাহলে আমাদেরও খুব মানে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, তারপরে আমাদের প্রায় লোডশেডিং হয়ে যাচ্ছে তো, আর তখন আবার ইসে বন্ধ হয়ে যাচ্ছে, নেট বন্ধ হয়ে যাচ্ছে। তো রবিশঙ্কর মৈত্র লিখেছে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তোমাদের যদি ভালো লাগে তো আমারও নিশ্চয়ই খুবই ভালো লাগবে। বলো, আর কমেন্ট যদি না আসে আমি পরের চলে গেলাম, কেননা রাত হয়ে গেছে, বেশ অনেকটাই রাত হয়ে গেছে। তো ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি এই ঘটনা হচ্ছে এখানেও ওই একটা 3 বন্ধুরই একটা ঘটনা আছে। তো ওরা 3 বন্ধু কি করেছে, ওরা প্ল্যান করেছে যেরকম সবাই ট্যুরে যায়। তো এটা ডিসেম্বর মাসের একটা ঘটনা। তো ওরা গিয়েছিল সিকিমে। অ্যাকচুয়ালি ওদের 4 বন্ধুর যাওয়ার কথা ছিল। তো 4 বন্ধুর থেকে এক বন্ধু যেতে পারেনি, ওদের কথা ছিল ওরা গাড়ি নিয়ে যাবে। তো ওরা তখন কি করেছে, 3 বন্ধু মিলে ওরা তখন কি করেছে, রূপেশ, রমেন আর একজনের নাম বলেছিল। তো ওরা 3 জন তখন কি করেছে, যখন সিকিমে পৌঁছিয়ে ওরা একটা মানে এত সুন্দর একটা রিসর্টে ছিল। বলছে যে এত সুন্দর, দেখো সত্যি কথা বলতে স্বাভাবিক কথা, সিকিম সুন্দর, এর কোনো তুলনা হবে না। তো ওরা যখন ওই হোমস্টেতে গিয়ে ওঠে, তো সেই সময় ওরা যেই বাংলোটা মানে হোমস্টেতে উঠেছে, ঠিক তার মানে আর কিছুটা দূরে আর একটা হোমস্টে আছে। হ্যাঁ, তো ওরা উঠে, যেমন গাইড থাকে, ওরা গাইড নিয়ে এরকম ঘুরতে বেরিয়েছে, ওদেরই গাড়ি নিয়েছিল, ওরা ঘুরতে বেরিয়েছে। তো ওরা ফার্স্ট দিন বুঝতে পারেনি যে ওদের গাড়িকে ফলো করছে আর একটা গাড়ি। ওরা মোটামুটি এটা ওরা ফার্স্ট টাইম বুঝতে পারেনি কেন, যে ওইটুকুনো জায়গার মধ্যে একটা গাড়ি বারবার আমি দেখতে পাচ্ছি, হতে পারে সেও আমাদের এই স্পটগুলি তারাও ঘুরছে, তারাও দেখছে, এইরকম একটা ব্যাপার হতেই পারে। তো প্রথম দিকে ওরা তো খুবই আনন্দ, ঘুরছে, দেখছে, পাহাড় দেখছে, এটা দেখছে, ওটা দেখছে। কিন্তু তথাপি ওরা যখন ওই রাস্তাটা দিয়ে, যখন ওই পাহাড় কেটে যে রাস্তাগুলি দিয়ে যখন যাচ্ছে, ওদের যেন মনে হচ্ছে সেখানেও ওই গাড়ি, মানে ওদের পেছন ওই গাড়িটা। মানে দেখো, যদি ঘুরতে যাওয়ার কথা হতো, যতই একই জায়গায় সবাই ঘোরে, একদম কিছুটা ডিস্টেন্স রেখে কি আর ওই গাড়ি ফলো করতে পারে? মানে প্রথম দিকে বুঝতে পারেনি। তো যখন ওরা এই কথাটা বাড়িতে এসে যখন 3 বন্ধুতে আলোচনা করছে, তো তখন বলছে কি যে দেখ, রমেন বলছে, দেখ আমার না একটা কথা মনে আসছে। হ্যাঁ, তখন বলছে কি যে কি কথা মনে আসছে? বলছে আমার মনে হচ্ছে আমাদের কি কেউ ফলো করছে। তো বলছে দেখ, প্রথম কথা আমরা কোনো ক্রিমিনাল নই, দ্বিতীয় কথা হচ্ছে যে এটা কলকাতাও নয় যে আমাদের কেউ ফলো করবে, এরকম একটা জায়গা আমরা এসেছিও নতুন, তো সেইখানে আমাদেরকে কেউ ফলো করতে পারে সেটা মনে হয় না। তো তখন আরেক বন্ধু বলছে কি, রমেন এই কথাটা বলার পরে আরেক বন্ধু বলছে কি, দেখ আমারও না ওই রকম একটা কিছু মনে হলো, কেননা আমারও মনে হলো যে একটা গাড়ি যেন মনে হচ্ছে আমাদেরকে ফলো করছে, আর বেশ কিছুটা ডিস্টেন্স রেখে আমাদেরকে ফলো করছে। তো বলছে কি জানি, দেখ আমি বুঝতে পারছি না, এবার হলে তো আমাদের সাথে যে গাইড থাকে, এইবার যদি আমরা ওই রকম হয় তো তাকে আমরা বলবো যে সে যেন নেমে দেখে যে কে গাড়িটা চালাচ্ছেটাকে আর সে কে। তো বললো কি যে আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ আমরা কালকে এইবার খেয়াল করবো, মানে ওদের মনে না এবার ঘোড়ার থেকে বেশি কে আমাদের গাড়ির পেছনে আছে,
কে আমাদেরকে ফলো করছে, এটাই এখন ওদের ভাববার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তো পরের দিন যখন ওরা সকালবেলা আবার বেরাবে, তখন ওদের যে সামনের যে হোমস্টেটা আছে, ওই হোমস্টেটাতেই কিন্তু ওই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে, ওই দেখ, এই যে, বেশি বড় না, এই দেখ ওই যে হোমস্টেটা দেখতে পাচ্ছিস, ওইটাতে কিন্তু এই গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। তখন বলছে যে হ্যাঁ সত্যি তো, গাড়িটা তো এই গাড়িটাই। তো তখন বলছে যে চল আমরা গিয়ে না দেখে আসি। তারপরে এইভাবে তো কোনো হোমস্টেতে তুই যেতে পারিস না, আলাপ করতেও না, এই না। তো আজকে আমরা যখন বেরাবো, সেই সময় যদি আমাদেরকে ও গাড়ি ফলো করে, তখন কিন্তু আমরা এইবার ওকে ছাড়বো না। হ্যাঁ, কিছু একটা তো বিহিত করতেই হবে। কেন আমাদেরকে এরকম করছে, নাকি আমাদেরই মনের ভুল, এটা দেখতে হবে। তো তখন যখন গাইড ওদেরকে বাড়িতে এসছে, হোমস্টেটাতে এসেছে, এসে ও শুধু বলতে এসেছে যে আপনারা যদি বেরান তো আপনারা বেরাতে পারেন, আজকে আমার মানে বাড়িতে এরকম একটা সমস্যা হয়েছে, আজকে আমি কিন্তু বেরাতে পারবো না। হ্যাঁ, তো আপনারা তাহলে আমি অন্য গাইড আপনাদেরকে দিচ্ছি, আর না হলে আপনারাও কিন্তু একা একা গিয়ে ঘুরে দেখে আসতে পারেন যেই স্পটগুলি আমরা বলবো। তখন বলো ঠিক আছে, আমরা তাহলে নিজেরাই যাব। তবে তার আগে তুমি একটা কাজ করো তো, ওই যে হোমস্টেটার মধ্যে যেই গাড়িটা দাঁড়িয়ে আছে, তুমি একটুখানি দেখো তো, যে ওরা ঘরেই বসে বলছে, দেখো তো ওই গাড়িটা কাদের, এলাকার নাকি কি ব্যাপার। তো আমার যেন মনে হচ্ছে ওই গাড়িটা যেন মনে হচ্ছে আমাদেরকে ফলো করছে। তখন বলছে কি যে আচ্ছা ঠিক আছে আমি দেখছি। তো ও গাইড তখন বেরিয়ে গিয়ে, গাইড কিন্তু বললো আমি তো ওখানে কোনো গাড়ি দেখতে পেলাম না। তো ভালো করে এরাও বেরিয়ে তখন এসেছে, তখন বলছে যে হ্যাঁ সত্যি তো গাড়িটা নেই। তো এরা আবার বন্ধুরা বলা বলি বলছে কি আচ্ছা ঠিক আছে ছাড়, কি না কি হয়েছে আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। তো বলো আচ্ছা ঠিক আছে ছাড়ো, আজকে আমরা আরো একটুখানি ভালো মতন সব যেই জায়গাগুলি আমাদের আরেকটু দেখার বাকি আছে আমরা দেখে ফিরছি। কাল কিন্তু অতি অবশ্যই সকালে তুমি আসবে, ভোরে আমরা আরেকটু দূরে যাব। হ্যাঁ, একটা ভালো স্পট আছে, আমরা সেইখানে যাব। তো এরা তিন বন্ধু যখন বেরিয়েছে, দিব্যি ঘুরেছে, দেখেছে, সব করেছে, ঠিক যখন ফিরছে মানে আসবে ওরা, সে রুমে আসবে, ঠিক তার আগে ওদের একটা পাহাড় থেকে একটা এতটা সরু একটা রাস্তা পড়ে, যে সেই রাস্তাটার মধ্যে ওরা দেখতে পায় যে মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যাওয়া মানে খুবই কষ্ট। ওই রকম একটা পরিস্থিতিতে যখন গাড়িটা টার্ন নিচ্ছে, ঠিক সেই সময় পেছন থেকে ওই গাড়িটা, যখন পেছন থেকে ওই গাড়িটা এইবার এতক্ষণ তো ওদেরকে মানে একদম ইয়ে করে আসছিল, তো সেই সময় সেই গাড়িটা ওদেরকে এমন করে চেপে দিচ্ছে যে ওরা মানে খাদে, এই গাড়িটা আরেকটু আসলে এইবারে এরা খাদে পড়ে যাবে। তো এইবার তো প্রত্যেকে মানে তিনজন ওরা একদম ভয় পেয়ে তখন চিৎকার করছে যে কি করবি, শিগগির রবিন গাড়ি থামা, আর নাহলে এইখান থেকে তো ফুল স্পিডে যাওয়া যাবে না, চল থামা, আমরা আজকে ওকে ধরবই, আজকে ঠিক ধরবো, যেভাবেই হোক তুই গাড়ি এইখানে থামা। হ্যাঁ, তখন গাড়িটাকে ওখানে বন্ধ করে দিয়ে ওরা ফার্স্ট টাইম যখন এক বন্ধু গেছে, গিয়ে মানে ওখানে এরকম জানলাটাকে গিয়ে দেখতে পাচ্ছে না ভেতরটা, প্রথম কিচ্ছু দেখতে পাচ্ছে না, যে কে চালাচ্ছে সেটা বোঝা যাচ্ছে না। তো ভালো করে ভাবছে যে কুয়াশার জন্য হয়তো কাছে দেখা যাচ্ছে না, বাষ্প হয়েছে, ভালো করে যখন পুরো কাচটা মুছে এইভাবে হাত লাগিয়ে যখন দেখছে, এমন জোর চিৎকার দিয়েছে, এমন জোর চিৎকার দিয়েছে যে তখনও মানে বুঝে উঠতে পারছে না যে কি করবে। ওর চিৎকারে আরো দুই বন্ধু, রমেন সহ আরো দু বন্ধু, ওরা যখন ছুটে গেছে, তো ছুটে যাওয়ার পর ওরাও যখন ওই দৃশ্য দেখছে ভেতরে কেউ নেই, কেউ ড্রাইভ করছে না গাড়িটা।
তখন বলছে কেউ নেই, মানে এখান থেকে নেমে পালানোর কোনো রাস্তাই নেই, চোখে পড়বেই ওই পাহাড় থেকে পড়ে যাওয়ার বা পিছিয়ে গাড়ি খুলে দৌড়ে গেলেও একটাই রাস্তা দেখতে পাবো। তো ওরা তখন কি করেছে, ভয়ের চোটে মানে ওরা তিনজনই ওইখানে ঠকঠক করে কাঁপছে, আর রীতিমতন ওরা কি করেছে, ওই ছুটে গিয়ে যখন ওরা ওই গাড়িটাকে স্টার্ট দিয়ে বেশ কিছুটা এসছে, সেই সময় তখন ওরা দেখতে পাচ্ছে ওই গাড়িটাও এতটা আসছে, মানে গাড়িটা ওদের আজকে ফেলবেই, মানে গাড়িটার টার্গেট ওদের আজকে খাদে ফেলে দেবে। তো সেই সময় সামনের রাস্তা থেকে তখন আর একটা গাড়ি এমন করে এসেছে, এসে দরজাটাকে খুলে তখন ওই গার্ড যে কিনা ওদেরকে ঘোরাচ্ছিল সে বেরিয়েছে, আর ওই গার্ডের সাথে একজন ফকির টাইপের, লামা টাইপের একটা ফকির, হাতে কৌটো নেওয়া আছে, মানে মানে যেরকম থাকে না সাধু থাকে না, কিন্তু এটা না ওই অন্যরকম সাধু, মানে পাহাড়ি যেই সাধুগুলি থাকে, বৌদ্ধ সাধু না নাগা সাধু এই টাইপ, ওরা বুঝতে পারলো না, তো বৌদ্ধই হয়তো হবে, কেন ওরা বলল হাতে কৌটো একটা, যেটা কিনা ওই দার্জিলিংয়ে বা সিকিমে পাওয়া যায়, উনি ওই রকম একটা কৌটো, মনেস্ট্রি হবে, হ্যাঁ ওই রকম একটা কৌটো এরকম মানে ঘোরাতে ঘোরাতে ওই গার্ডের সাথে যখন এসে যখন ওদের সামনে দাঁড়িয়েছে, আর দাঁড়িয়ে এরকম বলছে যে ওটা ঘুরিয়ে ঘুরিয়ে মানে উনিও অনেক কিছু মন্ত্র উচ্চারণ করছেন, মানে খুব পবিত্র একটা মানে ওদের ফিল হচ্ছে ভেতরে। তখন ওরা এরকম ঘুরেছে, যখন পেছন ঘুরে দেখে ওরা ওই গাড়িটা নেই, ওই গাড়িটা স্টার্ট দিল কখন, ওই গাড়িটা চলে গেল কখন, ওরা কিচ্ছু বুঝতে পারলো না, কিন্তু একদম পুরো জাদু যেন মনে হয় ওই গাড়িটা ওখানে নেই। তখনই এরা কি করলো, ওই গার্ডটা কি করলো, ওই সাধু বাবাকে তখন আবার গাড়ির মধ্যে বসতে বলল তোমাদের কোনো ভয় নেই, আমার পেছন পেছন তোমরা আসো, এখানে বাবা আছে, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমাদের কোনো ভয় নেই। তো তারপরে যাই হোক ওরা খুব মানে হাত কাঁপছে যে স্টিয়ারিং ধরতে পারছে না, যাই হোক অনেক করে তখন ওরা মানে ঠাকুরকে ডাকতে ডাকতে ওই ওনার বাবার ওই সাধু বাবার সাথে সাথে যখন ওই গাড়ির পেছন পেছন ওরা আবার হোমস্টেতে আসলো, তো তখন সাধু বাবাও এরকম ওর সাথে ঘরে ঢুকে তখন ওদের প্রত্যেকের মাথায় যখন বলছে কি আমাদের মাথায় যখন হাত দিয়েছে, বিশ্বাস করো মনে হচ্ছে যেন পুরো মাইন্ড পুরো ফ্রি, মানে পুরো আমরা একদম পুরো ফ্রেশ। তখন উনি প্রত্যেকটা হাতের মধ্যে বলছে মালা জড়ানো ছিল, সেই মালা মানে আমাদের তিনজনের মাথায় এরকম হাত দিয়ে বলল যে তোমাদের কোনো ভয় নেই। তখন আর কি মানে বললো যে তোমরা এখন ভালো আছো, কোনো ব্যাপার না, কোনো ভয়ের ব্যাপার নেই, আর তোমরা ভয় পেও না, বলছে যে তোমাদের ভগবান রক্ষা করেছে। তো যাই হোক উনি অনেক এরকম আশ্বাস দিয়ে এদের মাথায় টাথায় হাত ফাত বুলিয়ে হাসতে হাসতে, মানে এত অমায়িক, বলছে এতটা অমায়িক ব্যবহার যেন মনে হচ্ছে মানে স্বয়ং ভগবানের কাছে যেন আমরা মনে হয় আশীর্বাদ নিচ্ছি, এরকম করে ঠোরে উনি যখন চলে গেলেন, তখন গাইড বলল যে হ্যাঁ আপনারা যখন এরকম বলেছেন আমি কিন্তু গাড়িটা দেখতে পেয়েছিলাম। তখন বলল যে এদের এখানে বলে বেশ অনেক বছর আগে এই রকম একটা গাড়ি খাদে পড়ে গিয়েছিল, এই সময় এই তারিখ, এই আজকের ডেটে নাকি বলে বেশ কিছু কয়েক মানে যেই বছর পড়ে গিয়েছিল সেই বছরটা মানে 7 বছর বা 8 বছর যাই হোক এইরকম একটা যখন বছরটা আসে সেই সময় নাকি বলে এই গাড়িটা দেখতে পাওয়া যায়, আর সেই সময় নাকি বলে কোনো না কোনো মানুষ ওই গাড়িটাকে প্রায়শই দেখে, তারপরে ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, তো তখন থেকে এরা জানতে পেরেছে যে ওই গাড়িটাই এটা করছে। তো সেই গাড়িটা যখন ওরা দেখতে পায় তখন ওরা এরকম সাবধান করে দেয় বা সাবধান হয়ে যায়। তো যাই হোক ভগবান ওদেরকে রক্ষা করেছে, ওদের আর কিছু হয়নি। তারপরে ওরা দিব্যি সিকিম ভালো মতন ঘুরেছে। তো একটা মনের মধ্যে সেই ঝড় সেই আতঙ্কটা থাকা সত্ত্বেও
ওদের কোনো রকম অসুবিধা হয়নি, ভগবানের ইচ্ছায় ওরা সশরীরে সবাই আবার কলকাতায় ফিরে এসেছে। তো বলো তোমাদের কেমন লাগলো আমার গল্প? আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে। কেন এই গল্পটা যখন আমি শুনলাম, আমাকে যখন সৌভিক এই গল্পটা পাঠিয়েছে, সৌভিকের যাওয়ার কথা ছিল, সৌভিক যেতে পারেনি, ও যখন সব শুনেছে, শোনার পরে ও তখন এই গল্পটা বলেছে যে আমি এই বিভীষিকাও দেখিনি আর এই সাধু বাবাকেও দেখিনি, তো আমার দুটোতেই একটা আক্ষেপ যে আমি হয়তো থাকলে দেখতে পেতাম। তো বলো তোমাদের কেমন লাগলো? টাটাই ব্যানার্জি লিখেছে, আপনার বলা প্রত্যেকটা ঘটনায় এ বলে আমায় শোন, তো ও বলে আমায় শোন, জাস্ট দুর্দান্ত, ভয়ানক, মারাত্মক ঘটনা। সৌমি রয় বলছে তোমাদেরও অনেক অনেক ভালোবাসা। মমিতা সেন বলছে তোমার ঘটনা আমার ফেভারিট ডিয়ার। থ্যাংক ইউ ডিয়ার। দুর্দান্ত ঘটনা। অর্ক চ্যাটার্জি বলছে আপনার প্রত্যেকটা অভিজ্ঞতা এত সুন্দর আর বাস্তবিক যে শুনে মন্ত্রমুগ্ধ হয়ে যায়। খুব 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 আন্তরিকভাবে তোমাকে ধন্যবাদ জানাই, আর এত 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 ভালোবাসা। রবি শঙ্কর মৈত্র লিখছে দারুণ লাগলো। আচ্ছা, থ্যাংক ইউ, তাহলে আজকে রাখছি। হ্যাঁ বলো। লিখছে তোমার গল্প আমার সবসময় ভালো লাগে, আমি সবসময় তোমার রেকর্ডেড গল্প শুনি, তবে আজকে লাইভ শুনে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ, তোমরা এরকম বেশি বেশি আমাকে ভালোবাসো আর বেশি বেশি একটু কমেন্ট করো, আর এত এত ভালোবাসা রইলো তোমাদের জন্য। সুস্মিতা রয় বলছে খুব ভালো লাগলো। টাটাই ব্যানার্জি বলছে জাস্ট দুর্দান্ত ঘটনা, আপনার সব ঘটনাগুলোই দারুণ, দারুণ, ফিয়ার, হরর, হরর সব একসাথে। থ্যাংক ইউ তাতাই। রবি শঙ্কর মৈত্র বলছে গুড নাইট। গুড নাইট, টাটা। আমিও এবার রাখলাম, কেননা আমাকেও একটুখানি ইয়ে করতে হবে। ঠিক আছে, টাটা, গুড নাইট, সবাই খুব 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 ভালো থেকো।